স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। রাজধানীর গুলশান 2-এর একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশি চালিয়েছে একদল মানুষ। তল্লাশি চালানো ব্যক্তিদের দাবি বাড়িটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের। তাদের দাবি বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে, তবে কিছু পাওয়া যায়নি। দরজা ভেঙে বাড়িটি তছনছ করার ঘণ্টাখানেক পর রাত 1:30টার দিকে সেখানে সেনা সদস্যরা যান। গুলশান থানা পুলিশ জানিয়েছে বাড়িটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে গেছে। ইলিশের উৎপাদন নির্বিঘ্ন করতে অভয়াশ্রমগুলোতে দেয়া 60 দিনের নিষেধাজ্ঞা মানছে না জেলেরা। বরিশালের বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। নীরব ভূমিকা পালন করছে প্রশাসন ও মৎস্য বিভাগ। ইলিশের উৎপাদন নির্বিঘ্ন করতে 1 মার্চ থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। 30 এপ্রিল পর্যন্ত 60 দিন দেশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে। বরিশাল সদর উপজেলার চরমোনা ইউনিয়নের জুনাহাট থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম জাঙ্গালিয়া পর্যন্ত 82 কিলোমিটার নদী এলাকা অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে বরিশালের মেঘনা, কীর্তনখোলা, কালাবদর, মাসকাটা, আউরিয়াল খাঁ নদীতে নির্বিচারে চলছে জাটকা আহরণ। প্রতি রাতে প্রায় 18 থেকে 20 বেরেল এই চাপলি এবং ঝাটকা ওই জায়গা থেকে পাচার হয়। ধরা নিষেধ, ঠিক আছে, জেলেরা তো আনে আড়তদারের কাছ থেকে, আমরা আড়তদারের কাছ থেকে কিনি। অভিযান সেটা হচ্ছে 6 ইঞ্চির নিচে, কিন্তু এটা আপনার অভিযান নাই। ঝাটকাটা আগে বন্ধ করতে হবে, কারণ ঝাটকাটার কারণে আমাদের বড় ইলিশগুলো বেশি ধরা পড়তেছে না। অভিযানটা আরো কঠোর হোক, যাতে এই ঝাটকাটা কোনো মতেই জালিয়ারা না ধরতে পারে। জেলায় ৭৯,০০০ জেলের মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৭,০০০। এর মধ্যে ৫৬,০০০ জেলের পরিবারকে দেয়া হবে সহায়তা। জেলেদের দাবি নিষেধাজ্ঞার সময় তাদেরকে সরকারের প্রণোদনা দেওয়া হলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। মাছ পোনা কম, জালিয়ারা মনে করেন ঘরে বসে রয়েছে, আমরা বেকার বই রয়েছে। অভিযান চলছে, আমাকে যদি সরকার চাল টাউল বাদ দেয়, একটু আমরা মাই ভালো খাইতে নিতে পারি। সরকার যে জিনিসটা দেয় এটা বন্টন হয় কিনা ঠিক মতন, পাবলিকে পায় কিনা। এই তেল দিলে নুন পায় না, নুন দিলে পায় না, খাইয়া লায়। আমাদের পরিবার নিয়ে আমরা বহুত কষ্টে আছি। আমাদের দিন আগে যেরকম ডাইল ভাত খাইয়া মরে গেল, একটু দিন ভালোই চলতে, কিন্তু এখন খুব কষ্টে আছে। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চলছে। আমরা বিশেষ করে নদী, স্থল এবং বাজার, হাট বাজার, আড়ত, প্রতিটি জায়গায় আমাদের অভিযান চলমান আছে। নিষেধাজ্ঞার সময় প্রতি বছর নভেম্বর থেকে জুন পর্যন্ত 8 মাসের মধ্যে 4 মাস প্রতি পরিবারকে 40 কেজি করে সরকারি প্রণোদনার চাল দেওয়া হয়। দীপ্ত, বার্তাকক্ষ। মানিকগঞ্জের সাটুরিয়ায় গড়ে উঠেছে দেশের অন্যতম বড় দুধের বাজার। গোপালপুর বাজারে প্রতিদিন বিক্রি হয় 250 থেকে 300 মণ দুধ। এটি 1 ঘন্টার বাজার নামেও পরিচিত। প্রতিদিন সকাল 9টায় শুরু হয় গোপালপুর বাজারে দুধ বিক্রির ব্যস্ততা। মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের এই বাজারে 10টা পর্যন্ত চলে কেনাবেচা। ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের রাজৈর, বরাইদ, কাকরাইদ, গালা, তিল্লির চর ও নাটুয়াবাড়ি সহ আশপাশের গ্রাম থেকে এই বাজারে দুধ আসে। স্থানীয়রা জানান, গাভী পালন এই অঞ্চলের মানুষের অন্যতম আয়ের উৎস। প্রায় প্রতিটি কৃষকের বাড়িতেই গাভী রয়েছে। বাজার থেকে পাইকাররা দুধ কিনে মানিকগঞ্জ সদর, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। প্রায় 1 ঘন্টায় 200 থেকে 250 মণ দুধ উঠে। এখানে দুধের গুণগত মানটাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে। মিনিমাম 2 কোটি টাকা দুধ বিক্রি হয় মাসে। মিষ্টি বানায়, বড় দিকে হয়, ব্যাপারীরা ঢাকা থেকে হয়, সাভার থেকে হয়। দুধের মান ভালো, আমি 2 টাকার গাভী পালি, ঘাসের কোনো অভাব নাই। গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করায় গোপালপুর এলাকায় এই বিপ্লব ঘটেছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। উন্নত জাতের গবাদি পশু বাংলাদেশে উৎপন্ন হয়েছে, পাশাপাশি দুধ উৎপাদনের একটা বিপ্লব ঘটে গেছে। সাটুরিয়ার উপজেলার আশেপাশের যে গ্রামগুলি আছে, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস গবাদি পশুকে সাপ্লাই দিতে পারছে। এই সাপ্লাই দেওয়ার পরে এই ঘাসের ফলে এখানে দুধ উৎপাদনটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। গোপালপুর বাজারের আশপাশের 15টি গ্রামের মানুষের আয়ের মূল উৎস এখন দুধ।
দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষণে চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া ইউক্রেন যুদ্ধবন্ধে নেওয়া পদক্ষেপ এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ট্রাম্পের ভাষণের সময় বিরোধী ডেমোক্রেটদের সঙ্গে অতিথি হিসেবে সম্প্রতি চাকরিচ্যুত ফেডারেল কর্মীরা উপস্থিত ছিলেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাব দেবেন এবং যুক্তি খণ্ডাবেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর এলিসা স্লটকিন। গাজা পুনর্গঠনে মিশরের দেওয়া বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে $5,300 কোটি প্রয়োজন হবে। এজন্য গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করা প্রয়োজন হবে না। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি স্বতন্ত্র ও পেশাদার টেকনোক্রেটদের সমন্বয়ে একটি কমিটি গঠন নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করছেন। এই কমিটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারকি করবে। মিশরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পাকিস্তানের লাহোরে খেলা শুরু হবে বিকাল 3টায়। ফাইনাল ওঠার মিশনে দু দলের কাছেই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে উইকেট। ব্যাটিংটা গুরুত্ব দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে সাউথ আফ্রিকা। টুর্নামেন্টে বি গ্রুপের ম্যাচে বৃষ্টির কারণে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়, তবে আফগানিস্তান এবং ইংল্যান্ডকে ভালোভাবেই হারায় তারা। ব্যাটারদের পাশাপাশি দলের বোলাররাও বেশ আস্থাভাজন। তবে বড় বিষয় লাহোরের উইকেট। সন্ধ্যায় ভালো ঠান্ডা পড়ে তাপমাত্রা নেমে যায় 12 ডিগ্রি নিচে, সাথে থাকে বাতাসও, ফলে টস হতে পারে বড় ফ্যাক্টর। সেমিফাইনাল থেকে বিদায়ের রেকর্ড আমাদের বেশি, তাই বুধবারের ম্যাচ নিয়ে আমরা সতর্ক। আমাদের স্পিনার ভালো, এটা বড় শক্তি। নিউজিল্যান্ড অধিনায়কের কথা, দুবাই এবং পাকিস্তানে ম্যাচ খেলার কারণে উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তবে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ভালো মানের স্পিনার থাকায় এটাকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। প্রতিপক্ষের ভালো মানের স্পিনার রয়েছে। ফাইনালে যেতে হলে এই বিষয়টা গুরুত্ব দিয়ে খেলতে হবে আমাদের। দিনে এবং সন্ধ্যায় ভিন্ন রকমের আবহাওয়া লাহোরে। খেলোয়াড়দের পারফরমেন্সের চেয়েও বড় বিষয় হয়ে থাকবে উইকেটের চরিত্র। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড দুটি দলই সমান শক্তিশালী। তার থেকেও বড় মিল, দুটি দলের কেউই বড় ম্যাচে চাপ সামলাতে পারে না। তাই ফাইনালে ওঠার মিশনে যে দল এই চাপটি সামলাতে পারবে সেই পারবে সেমিফাইনালের বাধা ডিঙ্গাতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান। দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে এক নজরে প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে শুরুতে আছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে, মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর, ডিসেম্বরে সংসদ নির্বাচন। এটা অন্যতম শিরোনাম করেছে যুগান্তর। একই সঙ্গে আছে গুম কমিশনের সংবাদ সম্মেলন, এবার পুলিশ লাইনেও গোপন বন্দিশালা, তেমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে যুগান্তর। সেই সঙ্গে আছে জাতীয় স্মৃতিসৌধে এনসিপির শ্রদ্ধা, গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে নাহিদ, এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে যুগান্তর। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে, অর্থনীতি সংস্কারে আগ্রহ কম, কমিটিতে হতাশা, শ্বেতপত্র ও টাস্কফোর্স। শ্বেতপত্র জমা পড়ে 1 ডিসেম্বর, টাস্কফোর্স প্রতিবেদন জমা দেয় 30 জানুয়ারি, সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপে ঘাটতি, এমন একটি খবরকেও প্রথম আলো প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় এনসিপি, এমন একটি খবরও আছে। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক প্রশ্নে ভিন্ন অবস্থান বিএনপির। এই হচ্ছে প্রথম আলোর অন্যতম প্রধান কয়েকটি শিরোনাম। আছে আমার হাতে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে, প্রণয়ন হচ্ছে বাণিজ্য সংগঠন আইনের বিধি, এফবিসিসিআই এর পরিচালক সংখ্যা 50-এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা, এমন একটি খবরকে প্রধান শিরোনাম করেছে বণিক বার্তা। সেই সঙ্গে আছে, দেশে অস্ত্রোপচারের হার বেড়েছে, বাড়েনি অ্যাসেন্সিয়া লিস্ট, এমন একটা আমরা দেখেছি যে প্রধান শিরোনাম, অন্যতম একটি শিরোনাম করেছে বণিক বার্তা। আছে দৈনিক কালের কণ্ঠ আমার হাতে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে, দল নিবন্ধনে
তোড়জোড় নির্বাচন কমিশন এমন একটি খবরকেই গুরুত্ব দিয়েছে। আবেদন না চেয়েই দল নিবন্ধনের শুরু করবে ইসি, এমন একটি কথা আছে। সেই সঙ্গে এই প্রধান শিরোনামে হচ্ছে সময়সীমাও নির্ধারিত থাকবে না, শর্তের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা, বিবেচনার অপেক্ষায় নতুন 13টি দলের আবেদন। গতবার নিবন্ধন না পাওয়া 87টি দলের অনেকেই এবারও আবেদন করতে পারে, এমন একটি খবরকে কালের কণ্ঠ গুরুত্ব দিয়েছে। আছে ভ্যাটের বাইরে 95% প্রতিষ্ঠান, এমন একটি খবরকেও কালের কণ্ঠ সামনে এনেছে। সারা দেশে 1,18,00,000 অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিবন্ধিত ভ্যাটদাতা 5,70,000, রিটার্ন জমা দেয় 4,80,000। কিছু সেবায় ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ, এমন একটি খবর আছে। সেই সঙ্গে বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন একটি খবরকেও তারা গুরুত্ব দিয়েছে বিশেষ প্রতিবেদন হিসেবে। আমার হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ঘুরছে কম কলকারখানার চাকা, উৎপাদনে ধাক্কা। অর্থাৎ উৎপাদন কমেছে 50%, শিল্প কম পাচ্ছে 30%, শতাধিক কারখানা বন্ধ, শ্রমিক ছাঁটাই বেড়েছে, অস্থিরতা, শ্রমিক অসন্তোষ বাড়ছে। দৈনিক চাহিদা 420 কোটি, গড় সরবরাহ 285 কোটি ঘনফুট। এমন একটি শিল্পে গ্যাসের যে সংকট সমাধানের বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সরকার, এমন একটি বিষয়কে সামনে এনেছে দৈনিক সমকাল। আছে দিনে লরি, রাতে জাহাজ থেকে তেল চুরি, বাঘাবাড়ি ডিপো ল্যাংরা স্বপনের নেতৃত্বে 40 জনের চক্র, প্রশাসনের নাকের ডগায় রাতে নদীপথে হয় পাচার। এই খবরটিও সামনে এনেছে দৈনিক সমকাল। আর একই সঙ্গে সিআর আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা, এমন একটি খবরকেও তারা সামনে এনেছেন। জুলাই শহীদ যোদ্ধা পরিবারের সদস্যরা স্কুলে ভর্তিতে পাবে বিশেষ সুবিধা, অর্থাৎ বিশেষ একটি সাক্ষাৎকার ভিত্তিক এই খবরটি সামনে এনেছে দৈনিক সমকাল। আমার হাতে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার, ওয়াহিদুদ্দিন শুধু পরিকল্পনায় উপদেষ্টা পরিষদের বৈঠক। 5,493 চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন কোটার সঙ্গে তুলনীয় নয়, শহীদের মর্যাদা পাবেন পিলখানায় নিহত সেনারা, এমন একটি বিশ্লেষণধর্মী খবর সামনে এনেছে দৈনিক ইত্তেফাক। সেই সঙ্গে আছে যাত্রীদের বাগবিতণ্ডা নিয়ন্ত্রণে মেট্রো রেলের বগিতে পুলিশ মোতায়েন, একটি খবর রেখেছে দৈনিক ইত্তেফাক। আছে কাগজ সংকটে 3 কোটি পাঠ্য বই ছাপা হয়নি, এমন একটি খবরকেও গুরুত্ব দিয়েছে দৈনিক ইত্তেফাক। দর্শক, আমার হাতে থাকা দৈনিক পত্রিকাগুলো থেকেই ছিল মোটামুটিভাবে প্রধান শিরোনাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।